শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। তো আমাদের লেকচার 1 হয়ে গিয়েছে গামা বিটা ফাংশনের। আমাদের আজকে লেকচার নাম্বার 2 গামা এন্ড বিটা ফাংশন লেকচার নাম্বার 2 এর প্রথম যে ম্যাথটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তিতাস প্রকাশনী বইয়ের ক্যালকুলাস 1 বইয়ের সেটা হচ্ছে থিওরেম 4 দিয়ে। কেমন? তো থিওরেম 4টা আমি তোমাদের জন্য আমি এটা বোর্ডে লিখে রেখেছি। দেখো থিওরেম 2টা বলতেছে এরকম, দেখো যে 0 থেকে ইনফিনিটিভ হচ্ছে লিমিট e টু দি পাওয়ার মাইনাস kx ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু dx হলে ফলাফলটা হবে গামা n ডিভাইড বাই হচ্ছে k টু দি পাওয়ার n। তো এইটা আমরা প্রুফ করবো। কেমন? তো আমরা কিন্তু আগের লেকচারগুলোতে দেখেছিলাম যে গামা n এর সূত্রটা কি ছিল। গামা n এর সূত্র ছিল হচ্ছে 0 থেকে ইনফিনিটিভ e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে dx। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গামা n এর সূত্র। ক্লিয়ার? তো আমাদের সবকিছু ঠিকঠাক আছে। দেখো এই ফর্মুলার সাথে সবই এটা আসলে মূলত কানেক্টেড, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এখানে একটা অ্যাডিশনাল কত চলে আসছে, একটা কে চলে আসছে। হ্যাঁ, দেখো গামা এন সূত্র বলতেছে 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু dx, কিন্তু এখানে x এর সাথে যদি একটা কে বেশি আসে বা একটা কনস্ট্যান্ট বেশি আসে চলকের সাথে, তাহলে সূত্রটা চেঞ্জ হয়ে গামা এন না হয়ে যাবে গামা এন ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার n। এখন এটা কেন হইলো সেই ব্যাখ্যাটা আমরা দেওয়ার চেষ্টা করব। দেখো তো ধরো আমরা জানি উই নো দ্যাট আমরা জানি অ্যাকচুয়ালি এটা হচ্ছে গামা এন এর ফর্মুলা। তো এই ফর্মুলাটা ছিল কার রেসপেক্টে? এই ফর্মুলা ছিল হচ্ছে এক্স চলকের রেসপেক্টে। ঠিক আছে, তো আমরা এটাকে এক্স চলকের রেসপেক্টে না লিখে আমরা কিন্তু এটাকে ওয়াই চলকের রেসপেক্টেও লিখতে পারি। এক্স চলকের রেসপেক্টে লিখতেছি না এই জন্য কারণ আমাদের মূল ইন্টিগ্রেশনটাই আসলে এক্স চলকের রেসপেক্টে দেওয়া। তো আমি লিখলাম যে গামা এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস আমি লিখতে পারি যে মাইনাস ওয়াই টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডিওয়াই। একই কথা, কিন্তু আগের যে গামা ফাংশনটা ছিল, যে গামা এন এর সূত্রটা আমরা জানি সেটা ছিল এক্স চলকের রেসপেক্টে, আর এখানে যে গামা এনটা লিখলাম সেটা আসলে কোন চলকের রেসপেক্টে? ওয়াই চলকের রেসপেক্টে। তাই গামা এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার n মাইনাস 1 আর হচ্ছে কত? ডিওয়াই। ক্লিয়ার? তো এখন এটাকে ধরে নেওয়া হচ্ছে সমীকরণ নাম্বার 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। তো এখন তুমি হিসাব করো, এখানে এটার সাথে এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটা কম্পেয়ার করো। এখানে ই টু দি পাওয়ার কত? মাইনাস ওয়াই আছে, আর এখানে ই টু দি পাওয়ার কত আছে? মাইনাস কে এক্স আছে। কত আছে? মাইনাস কে এক্স। তাহলে মাইনাস অংশটা বাদ দিলে আমি ধরতে পারি ওয়াই ইকুয়ালস টু কত বলতো? ওয়াই ইকুয়ালস টু কে এক্স, এটা আমি ধরতে পারি। তো আমি এখানে লিখতেছি যে লেট ওয়াই ইকুয়ালস টু কে এক্স। ওয়াই ইকুয়ালস টু কত বলতো? কে এক্স। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই ওয়াই কে ডিফারেন্সিয়েট করো। তাহলে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হবে ডিওয়াই, কে বাইরে এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে কত? ডিএক্স। এবার আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই, আপার লিমিট এবং হচ্ছে লোয়ার লিমিট। তো চিন্তা করো তোমার এখানে ইন্টিগ্রেশনটা ছিল কার রেসপেক্টে? ওয়াই এর রেসপেক্টে। তাহলে তুমি ওয়াই এর মানগুলো বসাবে। ওয়াই থেকে তুমি কোন চলকে যাচ্ছ? ওয়াই থেকে তুমি যাচ্ছ এক্স চলকে, তাহলে এখানে হবে এক্স। ওকে, তো এখন চিন্তা করো ইন্টিগ্রেশনটা কিন্তু ওয়াই চলকের রেসপেক্টে ছিল। তো ওয়াই চলকের রেসপেক্টে যখন ওয়াই এর মান যখন 0 হবে, ওয়াই এর মান যখন 0, তুমি যদি এখানে ওয়াই এর মান 0 বসাও তাহলে এক্স এর মান কত আসবে? এক্স এর মানটাও কিন্তু ঠিক 0 আসবে, কারণ 0 ডিভাইড বাই কে মানে কত? 0ই। তাহলে ওয়াই এর মান যখন 0 তখন এক্স এর মানটা 0। আবার তুমি দেখো এখানে যদি ওয়াই এর মানটা ইনফিনিটিভ বসাও, কারণ এখানে ওয়াই চলকের রেসপেক্টে এখানে ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে ইনফিনিটিভ, তাহলে ওয়াই এর ভ্যালু যদি এখানে ইনফিনিটিভ বসাও তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? ইনফিনিটিভই আসবে। কেন? ওয়াই এর ভ্যালু ইনফিনিটিভ বাই কে, ওইটা আসলে কত হয়ে যাবে? ইনফিনিটিভই হয়ে যাবে। তাহলে ওয়াই এর ভ্যালু ইনফিনিটিভ হলে এক্স এর ভ্যালু কত আসবে? ইনফিনিটিভ আসবে। এখন তুমি এই ভ্যালুগুলো বসিয়ে দাও। 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস, বলো ওয়াই এর মানটা কত ধরছিলাম? মাইনাস কে এক্স। তো লিখো মাইনাস কে ইন্টু এক্স। আচ্ছা, তাহলে ওয়াই এর ভ্যালুটা এখানে কত আছে? কে এক্স। তাহলে এখানে বসিয়ে দাও কে ইন্টু এক্স, তার উপরে ভ্যালু হচ্ছে n মাইনাস 1 ডিওয়াই। ডিওয়াই এর ভ্যালু কত আছে? কে ডিএক্স। দেখো কে ডি এক্স। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে এবার এখানে লিখতে পারি গামা এনটা এই পাশে থাকুক, এখানে লিখো 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স কে টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু কে ইন্টু ডিএক্স ওকে, তাহলে এখানে লিখতে পারি 0 টু ইনফিনিটিভ
ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। হ্যাঁ, এখন তুমি হিসাব করো, এই যে এখানে কে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর হচ্ছে কে, তাহলে তুমি যদি একটা কে নাও তাহলে কি হবে এন মাইনাস ওয়ান আর এই কে এর উপরে যে ওয়ান আছে এটা যোগ হয়ে যাবে, তাই না? তাহলে এন মাইনাস ওয়ান আর এই ওয়ান যোগ করলে কত হবে, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটাকাটিকে শুধু কত হবে কে টু দি পাওয়ার এন। তো লিখলাম হচ্ছে কে টু দি পাওয়ার এন, কেমন? তো ওকে, এখানে লিখলাম হচ্ছে কে টু দি পাওয়ার এন, কে টু দি পাওয়ার এন। ওকে, আর বাকি আছে কত এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিএক্স, ভ্যালু এখানে আছে কত গামা এন। ওকে, তো পরের লাইনটা কিন্তু এভাবে লিখতে পারি যে ইকুয়ালস টু, এবার তুমি একটা কাজ করো, তুমি আচ্ছা আমি এই লাইনের পরে আচ্ছা ঠিক সমস্যা নেই, এই লাইনটা রাখলাম এখানে জিরো টু ইনফিনিটিভ, এইটা রাখলাম জিরো টু ইনফিনিটিভ, এখানে কত আছে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, আর এখানে আছে কত এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিএক্স, এটা ছোট করে দিচ্ছি ডিএক্স ইকুয়ালস টু, তাহলে এই কে টু দি পাওয়ার এনটা কি হবে, এটার নিচে ভাগ হয়ে যাবে না, এই কে টু দি পাওয়ার এনটা এই পাশে আসলে কি হয়ে যাবে গামা এন এর নিচে ভাগ হয়ে যাবে, লিখলাম গামা এন ডিভাইডেড বাই কত কে টু দি পাওয়ার এন। এই যে কে টু দি পাওয়ার এন প্রুভড, আমাদের থিওরিটা প্রুভড হয়ে গেল, বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের থিওরি। তো কি সূত্র, জিরো টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স হলে আমাদের ফর্মুলা হচ্ছে গামা এন ডিভাইডেড বাই হচ্ছে কে টু দি পাওয়ার এন। ক্লিয়ার? এই থিওরিটা শিখলাম, সেই থিওরি রেসপেক্টে আমরা হচ্ছে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে এক্সাম্পল টু, তিতাস প্রকাশনী বইয়েরই সিরিয়াল অনুযায়ী করতেছি, সেটা হচ্ছে এক্সাম্পল টু। তো দেখো ইন্টিগ্রেশনটা কি বলতেছে, দেখাইতে বলতেছে বাম পক্ষ থেকে ডান পক্ষ, জিরো টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট এক্স ইন্টু ডিএক্স, হ্যাঁ, ইকুয়ালস টু গামা হাফ ডিভাইড বাই হচ্ছে রুট ফাইভ। তো অ্যাকচুয়ালি এটা প্রুফ করার জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আগের যে থিওরিটা শিখলাম সেটা আমাকে লিখে রাখতে হবে তোমাদেরকে বোঝানোর স্বার্থে। আমি এখানে ফর্মুলাটা লিখে রাখতেছি, যে ফর্মুলাটা ছিল এরকম যে জিরো টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স যদি হয় তাহলে ভ্যালু হচ্ছে গামা এন ডিভাইড বাই হচ্ছে কে টু দি পাওয়ার এন, এটা লিখে রাখলাম, কেমন? তো এখানে এটা দিয়ে শুরু করব, তাহলে লেফট হ্যান্ড সাইড জিরো টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ এক্স ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স ডিভাইড বাই হচ্ছে রুট এক্স। তো এটাকে এমন করে লেখা যায় ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ এক্স, বলো এখানে ডিভাইডের নিচে রুট ওভার এক্স আছে না, তো রুট ওভার এক্সকে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ, তাই তো? ওই এক্স টু দি পাওয়ার হাফটাকে যদি উপরে উঠাই দিই তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার কত হবে মাইনাস হাফ ইন্টু ডিএক্স, কথা কিন্তু একই। আমি আবারও বলতেছি, এখানে ওয়ান বাই রুট এক্স ছিল, সেই ওয়ান বাই রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, সেটাকে উপর উঠাই লিখলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিএক্স। ওকে, এখন তুমি এটার সাথে ফর্মুলার সাথে মিলানোর চেষ্টা করো, দেখো এখানে জিরো টু দি পাওয়ার ইনফিনিটিভ আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ, এই মাইনাস ফাইভটি হচ্ছে আসলে এখানে কার মান, এই যে মাইনাস কে এর মান, মানে হচ্ছে কে এর মান, মাইনাস তো সূত্র মাইনাস, কে এর মানটা হচ্ছে ফাইভ, তাহলে এক্স এর উপর এখানে আছে কত মাইনাস হাফ, এক্স এর উপর কত আছে মাইনাস হাফ, আমাকে এই মাইনাস হাফ, হ্যাঁ এক্স এর উপর আছে মাইনাস হাফ, সূত্র মতো এটা করে মিলাইতে হবে, এখানে কত আছে এন মাইনাস ওয়ান, কত আছে এখানে এন মাইনাস ওয়ান, তার মানে আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে এখানে লিখতেছি, এই যে জায়গায় লিখতেছি সূত্রের সাথে যদি কম্পেয়ার করতে চাই তাহলে এন মাইনাস ওয়ান, এই যে এখানকার এন মাইনাস ওয়ান, এখানকার এন মাইনাস ওয়ানটা কার সমান হবে, এখানকার এন মাইনাস ওয়ানটা সমান হবে কার মাইনাস ওয়ানের মাইনাস হাফের সমান হবে, মাইনাস হাফ, তাহলে ভ্যালুটা কত আসে এন ইকুয়ালস টু ওয়ান মাইনাস হাফ, তাহলে এটাকে কি বলতে পারি যে এন ইকুয়ালস টু টু যদি লসাগু হয় দুই একে দুই, দুই থেকে এক গেলে আবার ওয়ান মানে হচ্ছে হাফ। ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি যে জিরো টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ এক্স এক্স টু দি পাওয়ার, সূত্র বলতেছে এন মাইনাস ওয়ান, তাহলে এই অঙ্কের রেসপেক্ট আমি এন কত পেলাম, এন পেলাম হচ্ছে হাফ, এই লিখলাম হচ্ছে হাফ, আর হচ্ছে কত ওই যে মাইনাস ওয়ান, এখানকার মাইনাস ওয়ান, এই যে বসাই তো মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। এখন তুমি ক্যালকুলেশন করে দেখো, হাফ থেকে যদি মাইনাস ওয়ান বিয়োগ করো, ওই দেখো তুমি কিন্তু মাইনাস হাফটাই পাচ্ছ। এই প্রসিডিউরটা মেনটেন করলে ঠিক যেরকম করে এই সূত্র থেকে আমি কালেকশন করছি, সূত্রের সাথে আমি বিষয়টাকে কি করছি মিল রাখছি। হ্যাঁ, কিভাবে মিল রাখছি, এখানে ছিল মাইনাস হাফ আর এখানে ছিল কত এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত হবে মাইনাস হাফ হবে, সেখান থেকে তুমি এন এর মানটা বের করে ফেললা, তাহলে সূত্র বলতেছে এন মাইনাস ওয়ান, দ্যাট মিনস এন এর মান হচ্ছে হাফ, হাফ মাইনাস ওয়ান। ক্লিয়ার? এভাবে এটাকে ব্যালেন্স করে ফেলবা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এভাবে ব্যালেন্স করলে তোমার সহজে মিলে যাবে। তাহলে এখন তুমি নিজেই বলো, চিন্তা করো এইটার সাথে এই যে এই সূত্রের সাথে তুমি এই সূত্রকে কম্পেয়ার করো, সূত্র কি বলতেছে জিরো টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলে
সূত্র হচ্ছে গামা এন, গামা এন। তাহলে বলো এখানে এন বলতে ছিল এন, আর এখানে এন বলতে কত আছে? এন বলতে আছে হচ্ছে হাফ। তাহলে সূত্র হবে গামা হাফ। কি হবে? গামা হাফ। ওকে, এখানে মাইনাস কে বলতে ছিল কে কনস্ট্যান্ট, আর এখানে কে বলতে কত আছে? 5। ঠিক আছে, তাহলে 5, ক্লিয়ার? তাহলে 5 টু দি পাওয়ার কে এর উপরে হচ্ছে এন, তাহলে এখানে এন বলতে কত আছে? এন বলতে হচ্ছে হাফ, এটা হচ্ছে আমাদের এন। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে কত? হাফ। তাহলে এটাকে কি লিখতে পারি? গামা হাফ 5 টু দি পাওয়ার হাফ, না 5 টু দি পাওয়ার হাফকে কত লিখতে পারি বলতো? √5 সমান সমান রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারলাম? তো এই সূত্রটা দিয়ে আসলে আমরা এই অঙ্কগুলো সবগুলো মোটামুটি এই ধরনের যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের পরের অঙ্ক। পরের অঙ্ক হচ্ছে এক্সাম্পল 4। তো এক্সাম্পল 4 করার এক্সাম্পল 4টা আমি অ্যাকচুয়ালি বোর্ডে তুলে রেখেছি, এবং এটার জন্য আমাদের এই ফর্মুলাটা লাগবে, তো এটা মুছিনি, এটা রেখে দিলাম। এখন দেখো এক্সাম্পল 4 কি বলতেছে? বলতেছে 0 to 1 হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট x টু দি পাওয়ার m ইন্টু ln 1/x টু দি পাওয়ার n ইন্টু dx ইকুয়ালস টু গামা n প্লাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার অঙ্কের বাম পক্ষ, এটা হচ্ছে অঙ্কের বাম পক্ষ। কেমন? বাম পক্ষ। তো আমি তোমাদেরকে একটু কানেকশন করানোর জন্য আমি এটা আরেকটা ফর্মুলা লিখে রাখছি এখানে, এটা হচ্ছে গামা n এর সূত্র। গামা n এর সূত্রটা কি ছিল? 0 টু ইনফিনিটি e ইনভার্স x টু দি পাওয়ার n মাইনাস 1 আর হচ্ছে কত? dx। তো এখন চিন্তা করো, আমাকে কিন্তু সবগুলো সূত্র কিন্তু চ্যাপ্টারটা যেহেতু এখানে যেহেতু ডান পক্ষে গামা আছে, তারপরে গামা এন এর সূত্রের মধ্যে কি আছে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে। ক্লিয়ার? তো আমাকে এই অঙ্কের এই যে ভ্যালুগুলো যখন মেথড অফ সাবস্টিটিউশনে যাব, মানে আমরা যখন ধরে অঙ্ক করব, তখন এমন ভাবে ধরবো ভ্যালুগুলো যেন ই ইনভার্স এক্স আসে, বা মানে ই ইনভার্স টাইপের জিনিসপত্র আসে। ক্লিয়ার? তো আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, নাহলে তুমি বুঝবা না। তো দেখো এখানে আমি আগে লিখলাম, এটা হচ্ছে অঙ্কের, এটাকে মনে করে ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার? তো লিখলাম যে হেয়ার I equals to 0 to 1 x to the power m ln 1 by x to the power n into হচ্ছে dx। ক্লিয়ার? তো তুমি একটা কাজ করো, তুমি এটাকে ধরো, এই যে এই জিনিসটা যে ln 1 by x, তুমি এমন ভাবে ধরতে হবে যেন ই ইনভার্সের রাশি আসে, কারণ ই ইনভার্স ছাড়া গামা ফাংশন হবে না, সেটা যেই চলকের রেসপেক্টে হোক। যদি জেড চলক হয় তাহলে ই ইনভার্স জেড টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ডিজেড। যদি ওয়াই চলকের রেসপেক্টে হয় তাহলে ই ইনভার্স ওয়াই টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডিওয়াই। তো চলকটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি এমন ভাবে ধরবো ফাংশন যেন ই ইনভার্সের কোনো না কোনো ফাংশন আসে। ক্লিয়ার? তো এখন যেহেতু এটা আমি এক্স এর রেসপেক্টে অঙ্কটা দেওয়াই আছে, তো আমি ধরে নিচ্ছি যে ln 1 বাই x ইকুয়ালস টু হচ্ছে জেড। আমি এটা এমন ভাবে ln 1 বাই x ইকুয়াল টু জেড ধরলাম, এই জন্য এটাকে ক্যালকুলেশন করলেই আমার ই ইনভার্স জেড চলে আসবে। দেখো কিভাবে আসে। একটা জিনিস চিন্তা করো, তুমি দুই জায়গাতেই ই এর উপরে বেস দাও, ln 1 বাই x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড। ই এর উপরে দুই জায়গাতে ই করে করে বেস নিলাম, ই এর উপরে এইটাকেও পাওয়ার বানাই দিলাম, এইটাকেও পাওয়ার বানাই দিলাম। ঠিক আছে? তো আমরা জানি কি, আমরা কিন্তু এই সূত্রটা জানি যে ই টু দি পাওয়ার ln x ইকুয়ালস টু আসলে x, ই টু দি পাওয়ার ln x ইকুয়ালস টু কত? x। ক্লিয়ার? তো আমরা এখানে এটা যেহেতু জানি, তো বলো এখানে কত হবে? ই টু দি পাওয়ার ln x বলতে এখানে কত আছে? x বলতে আছে এখানে 1 বাই x। তাহলে আমি বলতে পারি যে 1 বাই x ইকুয়ালস টু কত? ই টু দি পাওয়ার z। ক্লিয়ার? ওকে, তাহলে এবার এইটাকে আমি 1 বাই x, তো এটাকে লিখলাম হচ্ছে x ইনভার্স 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার z। আমি আবার বলতেছি, আমার টার্গেট কিন্তু আমি এমন ফাংশন বানাবো যেই ফাংশনে ই ইনভার্স টাইপের জিনিসপত্র আসবে। তাহলে একটা কাজ করি, উভয় পক্ষকে, এবার তুমি উভয় পক্ষকে -1 দ্বারা -1 পাওয়ার নাও। তাহলে -1 পাওয়ার নিলাম, ই টু দি পাওয়ার জেড, এখানে -1। তাহলে এই মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয়ে যাবে? প্লাস। তাহলে এক্স ইকুয়ালস টু কত পেলাম? -z। এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -z। আমার আসলে এই ভ্যালুটা দরকার, আমার এই ভ্যালুটা দরকার। এই জন্য আমি আবার বলতেছি, কারণ গামা ফাংশনের মধ্যে ফাংশনের ভ্যালুটা হচ্ছে ই ইনভার্স এক্স এর। তাহলে তুমি যদি ই ইনভার্স জেড পাও, তার মানে জেড চলকের রেসপেক্টে তুমি এখানে কি পাবা? আবার গামা ফাংশন পাবা। বা গামা ফাংশনের অঙ্ক করার জন্য আমি এমন ভাবে ভ্যালু কনসিডার করব যেন আমার ই ইনভার্স টাইপের ফাংশন আসে, কারণ ই ইনভার্স ফাংশন ছাড়া আমি গামা ফাংশনের ফর্মুলা ইউজ করতে পারবো না। এই জন্য আমি ln 1 বাই x কে, এই ln 1 বাই x কে কি ধরছিলাম? জেড ধরছিলাম। বুঝতে পারলাম? তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার
প্রশ্নে ln 1/x ছিল, তুমি জানো যে 1/x কে ইনভার্স মানে 1/x থেকে x নিলে x ইনভার্স হবে, সেখান থেকে তুমি এখানে -z পেয়ে গেছো। কিন্তু তোমার ফাংশন যদি ln 1/x না হয়, যদি শুধু ln x হইতো, তাহলে তোমার ধরা লাগতো কত? -z। কত ধরা লাগতো? -z। আর আমরা এখান থেকে লিখতে পারতাম কত? x = e⁻z। সেটা পরের অঙ্কগুলোতে হয়তো আসবে। ক্লিয়ার? তো আবার বলতেছি, মনে রেখো যে ln 1/x কে তুমি z ধরলে তুমি x এর মান e⁻z পাবা, আর ln x কে তুমি -z ধরলে, যদি অঙ্কের মধ্যে শুধু ln x দেওয়া থাকে তাহলে তুমি -z ধরবা। ln x কে -z ধরলে x = কত পাবা? e⁻z পাবা। নাহলে কিন্তু e⁻z আসবে না, গামা ফাংশন তুমি বানাইতে পারবা না। তো এটা মুছে দিচ্ছি, এটা আমার দরকার নাই। এবার আমি অঙ্কের লিমিটে চলে যাচ্ছি। এটা ফাংশনটা পেলাম, এবার এই অঙ্কের রেসপেক্টে লিমিট দেখি কি অবস্থা লিমিটের। তো দেখো এখানে কত আছে, এখানে চিন্তা করো, এই জায়গাতে আমি লিমিট বসাবো। চিন্তা করো যে আমার ফাংশন কত ছিল, ফাংশনটা ছিল x এর, x থেকে আমি কোন চলকে যাচ্ছি? z চলকে যাচ্ছি, তাহলে x আর হচ্ছে z। এখন চিন্তা করো x এর মান, আমি আবার বলতেছি, তুমি x এর মান যদি এখানে 0 বসাও, তাহলে x এর মান যদি এখানে 0 বসাও, 1/0 মানে কত? ইনফিনিটিভ। আর ln ইনফিনিটিভের মান ইনফিনিটিভ, তার মানে x এর মান 0 বসাইলে z এর মান আসতেছে ইনফিনিটিভ। ক্লিয়ার? এবার তুমি x এর মান এখানে যদি 1 বসাও, তাহলে x এর মান এখানে 1 বসাইলে 1/1 মানে হচ্ছে 1, তার মানে x এর মান 1 বসাইলে ln 1 এর মান আসে 0, ln 1 এর ক্যালকুলেটিভ ভ্যালু হচ্ছে 0, তাহলে x এর ভ্যালু 1 হলে z এর ভ্যালু হচ্ছে 0। তো এখন ভ্যালুগুলো আস্তে আস্তে বসায় দাও। দেখো 1 যেখানে ছিল, x এর ভ্যালু যেখানে 1 সেখানে বসবে 0, এই হলো 0। x এর ভ্যালু যেখানে 0 সেখানে z এর ভ্যালু বসবে ইনফিনিটিভ, এই হলো ইনফিনিটিভ। x এর মান কত আছে? e ইনভার্স z, বসায় দাও e ইনভার্স z। ln 1/x কে কি ধরছিলাম? z ধরছিলাম, তাহলে ln 1/x কত হয়ে যাবে? z হয়ে যাবে। z টু দি পাওয়ার কত? n dx। আচ্ছা এটাকে তো ডিফারেন্সিয়েট করি নাই, তাহলে ডিফারেন্সিয়েট করে ফেলি। x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? x কে ডিফারেন্সিয়েট করলে হবে dx, আর e টু দি পাওয়ার -z কে ডিফারেন্সিয়েট করলে হবে -e⁻z আর হচ্ছে dz। ক্লিয়ার? তো আমি এই ভ্যালুগুলো এখানে বসাই দিব। দেখো এখানে যদি আমি dx এর ভ্যালু বসাই তাহলে কত আসবে? -e⁻z আর হচ্ছে এখানে কত? dz। বুঝতে পারলাম? তো এখন চিন্তা করো, আমরা জানি কি বলতো, তুমি একটা লাইন বেশি লিখো, এই মাইনাসটাকে সামনে পাঠিয়ে দাও, তাহলে -0 থেকে ইনফিনিটিভ e⁻z। আচ্ছা e⁻ হচ্ছে -z। ক্লিয়ার? তো এখন এখানে আর একটা বিষয় ছিল যে x এর ভ্যালু কত ছিল? x এর ভ্যালু ছিল হচ্ছে e ইনভার্স z। তো x এর ভ্যালু e ইনভার্স z বুঝলাম, তার উপরে কিন্তু আবার পাওয়ার ছিল, এই যে পাওয়ার ছিল হচ্ছে m, তাহলে এইখানে -z তার উপরে পাওয়ার হচ্ছে m, এখানে m লিখে দাও। তাহলে এখানে কি হবে? -mz হবে, -mz। আর এখানে কি অবস্থা? এখানে আছে z টু দি পাওয়ার n, এই মাইনাস তো সামনে নিয়ে আসলাম, e⁻z ইনটু হচ্ছে dz। ওকে, পরের লাইন। এখন আমরা জানি কি বলতো, আমরা জানি ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট কখনো ছোট হইতে পারে না, লোয়ার লিমিট সবসময় বড় হবে, আর আপার লিমিট লোয়ার লিমিট সবসময় ছোট হবে আর আপার লিমিট সবসময় বড় হবে। তো এখানে আপার লিমিটটা দেখো ছোট, লোয়ার লিমিটটা বড়, তাই লিমিটটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। আর ইন্টিগ্রেশনের লিমিট চেঞ্জ করলে একটা অ্যাডিশনাল মাইনাস আসে, তাহলে এখানে লিমিট চেঞ্জ করলে মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখন লিখবো ইনফিনিটিভ টু 0, মাইনাসে প্লাস হয়ে গেল, e টু দি পাওয়ার এখানে কত হয় বলতো, আমি যদি একটা ই নেই তাহলে এই -mz আর -zটা কি যোগ হয়ে যাবে না? তাহলে লিখতে পারি কত? -mz - z, লিখতে পারি z টু দি পাওয়ার n ইনটু হচ্ছে dz। ক্লিয়ার? পরের লাইনে যাচ্ছে এবার। তো দেখো এই পাশটা আমি মুছে দিলাম, এই পাশটার দরকার নাই। পরের লাইন, তাহলে পরের লাইনটা লিখতে পারি যে 0 টু ইনফিনিটিভ, এখান থেকে তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে -zটা কমন নিয়ে ফেলো, তাহলে -z কমন গেলে কত হয়? m+1। আচ্ছা z টু দি পাওয়ার n ইনটু হচ্ছে dz, এটা লিখতেই পারি। পরের লাইনটা কিন্তু এমন করে লেখা যায়, 0 থেকে ইনফিনিটিভ e টু দি পাওয়ার m+1 টাকে লিখলাম, জেডটাকে এখানে লিখলাম। এবার z টু দি পাওয়ার এখানে আছে n, এটাকে লিখলাম হচ্ছে n+1 -1। ওকে, আর এখানে লিখলাম হচ্ছে dz। ক্লিয়ার? তো দেখো এখন এই যে জিনিসটা যে লিখলাম, এখন এইটাকে কম্পেয়ার করব হচ্ছে এইটার সাথে, এই সূত্রের সাথে কম্পেয়ার করব।
তো মিলাও, এই অঙ্কটা কার রেসপেক্টে আছে? এই অঙ্কটা আছে জেড চলকের রেসপেক্টে, চলকটা হচ্ছে জেড আর এটা আছে এক্স চলকের রেসপেক্টে। তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এম প্লাস ওয়ান ইন্টু জেড, জেড হচ্ছে চলক, মিলাও ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু এক্স, এখানে কে এর ভ্যালুটা কত? কে এর ভ্যালু হচ্ছে এম প্লাস ওয়ান, আসলে এইটা হচ্ছে কে, এই জিনিসটা হচ্ছে আসলে কে, এটা হচ্ছে কে এর মান। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু জেড চলক, সমস্যা নাই জেড চলক, তাহলে জেড টু দি যে চলক ছিল এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে যেহেতু জেড চলক জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, হ্যাঁ, তাহলে এখানে ছিল শুধু এন, আর এখানে এন এর পরিবর্তে কত আছে? এন এর পরিবর্তে আছে হচ্ছে এন প্লাস ওয়ান ডিজেড। তাহলে এই সূত্র আর এই সূত্রটা কি সেম হয়ে গেল? তাহলে সূত্রটা কি বলতেছে? সূত্রটা বলতেছে যে ফলাফল হবে হচ্ছে গামা এন, তাহলে এখানে এন বলতে কত আছে? এন বলতে আছে এন প্লাস ওয়ান, লিখতে পারি গামা এন প্লাস ওয়ান, গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই বলতেছে কে টু দি পাওয়ার এন, তাহলে কে বলতে কত আছে এই অঙ্কের জন্য? এম প্লাস ওয়ান, আর এখানে এন বলতে কত আছে? এন বলতে আছে এন প্লাস ওয়ান, হ্যাঁ, লিখলাম হচ্ছে এন প্লাস ওয়ান। এই তো প্রমাণ হয়ে গেল যে 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার এম, তারপর হচ্ছে লন 1 বাই এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, এর প্রমাণ হচ্ছে এটা। বুঝতে পারলাম? তো আশা করি তোমরা এটা পারবে ইনশাল্লাহ, বা এই ধরনের অঙ্ক আসলে পারবে। তো চলে যাচ্ছি পরের অঙ্কে। তো ঠিক আছে, এবার হচ্ছে আমাদের এক্সাম্পল 5, আমি ম্যাথটা তুলে রেখেছি। দেখো কি বলতেছে, আগেটা অনেকটা আগের মতোই অঙ্ক, 0 to 1, এটা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট x টু দি পাওয়ার m ln x টু দি পাওয়ার n ইনটু dx ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n গামা n প্লাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। তো আমি কিন্তু তোমাদেরকে একটু আগে বলে রেখেছিলাম যে অঙ্কের মধ্যে যদি ln x থাকে তাহলে আমি কিন্তু এটাকে কি ধরে নিব? -z ধরে নিব। আর ln x ইকুয়ালস টু -z ধরলেই আমি কেবলমাত্র কি পাবো? এই গামা n ফাংশনের ই ইনভার্স x এর ফাংশন পাবো, হ্যাঁ, না হলে কিন্তু পাবো না। এই জন্য আগের অঙ্কটার দিকে ভালো করে ফলো করে দেখো, আমি ওখানে বলেছিলাম ln 1 বাই x থাকলে সেটাকে z ধরবো, আর ln x থাকলে কি ধরবো? -z ধরবো। তো আমি শুরু করলাম ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশনের ভ্যালু বলতেছে 0 to 1 x টু দি পাওয়ার m ln x, তার উপর হচ্ছে n ইন্টু হচ্ছে dx, ক্লিয়ার? তো আমি ধরে নিচ্ছি যে লেট ln x ইকুয়ালস টু ধরে নিব হচ্ছে -z, তাহলে দুই পাশে ই করে করে পাওয়ার নাও, ই হচ্ছে বেজ নাও, তাহলে ই বেজ নিলে ই টু দি পাওয়ার ln x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -z। এখন আমরা জানি ই টু দি পাওয়ার ln x ইকুয়ালস টু শুধু x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -z। দেখো আমার অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার -z দরকার এই সূত্র মিলানোর জন্য, কেমন? সূত্র মিলানোর জন্য ই টু দি পাওয়ার -z দরকার। তাহলে এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো, x কে করলে হবে dx, ই টু দি পাওয়ার -z কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? মাইনাস ই টু দি পাওয়ার -z, আর এখানে আসবে dz। এখন আমার লাগবে হচ্ছে কি বলতো? আপার লিমিট এবং হচ্ছে লোয়ার লিমিট লাগবে, কেমন? আপার লিমিট এবং হচ্ছে লোয়ার লিমিট লাগবে এক্স এর রেসপেক্টে এবং হচ্ছে জেড এর রেসপেক্টে। তো তুমি ঠান্ডা মাথায় ভাবো যে 0 এক্স এর মান যদি এখানে 0 বসাই দিই তাহলে কি অবস্থা হবে? আমরা জানি ln 0 এর মান হচ্ছে ইনফিনিটিভ, তো বলতে পারি এক্স এর মান যখন 0 জেড এর ভ্যালু হচ্ছে ইনফিনিটিভ। এখন 1 এক্স এর ভ্যালু যখন 1, এই যে এক্স এর ভ্যালু যদি এখানে 1 বসায় দাও তাহলে আমরা জানি ln 1 এর ক্যালকুলেটেড ভ্যালু 0, তার মানে জেড এর ভ্যালু হচ্ছে 0, বসাই দিলাম 0। এখন সবগুলো ভ্যালু এখানে আমরা ইনপুট করে দিব। তো ইনপুট করতেছি, দেখো 1 যখন x এর ভ্যালু ছিল তখন z এর ভ্যালু 0, আর 0 যখন ছিল তখন হচ্ছে ইনফিনিটিভ। x বলতে কত আছে? ই টু দি পাওয়ার -z, তার উপরে পাওয়ার আকারে আছে কত? m। ln x এর ভ্যালু আছে কত? -z, তাহলে -z তার উপর হচ্ছে n, ক্লিয়ার? dx এর ভ্যালু কত আছে? -e ইনভার্স z ইনটু হচ্ছে dz। সবগুলো ভ্যালু আসলে কি করলাম? ইনপুট করে দিলাম। তো এখন তুমি এবার ঠান্ডা মাথায় ভাবো, এই মাইনাসটা চলে আসবে কোথায়? মাইনাসটা চলে আসবে সামনে 0 থেকে ইনফিনিটিভ, হ্যাঁ। আচ্ছা, বাকি কি কি আছে? ই টু দি পাওয়ার -mz, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এভাবে চিন্তা না করে এইভাবে লিখতে পারলে ভালো হইতো। দেখো এখানে অলরেডি আমার দুইটা মাইনাস আছে, তাহলে এখানে এইভাবে লিখি, মাইনাসে মাইনাসে গুণ করলে কত? মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, এটা এভাবে পড়ে থাক, এভাবে পড়ে থাক। আচ্ছা, তাহলে এখানে লিখলাম হচ্ছে জেড টু দি পাওয়ার কত? জেড টু দি পাওয়ার n। আচ্ছা, এটাকে এভাবে লিখলে জটিল হয়ে যাবে, আমি একটু সহজ করে করার চেষ্টা করতেছি, দেখি। এই মাইনাসটাকেই সামনে আনি, তাহলে এখানে কত আছে? জেড টু দি পাওয়ার n, তো এটাকে তুমি লেখো -1 টু দি পাওয়ার n আর হচ্ছে জেড টু দি পাওয়ার n, একই কথা কিন্তু। -1 টু দি পাওয়ার n মানে -1 তো আছেই, তাহলে -1 টু দি পাওয়ার n, যেহেতু এখানে -1 টু দি পাওয়ার n আছে, -1 টু দি পাওয়ার n লিখলাম, আর জেড টু দি পাওয়ার n। আর এই মাইনাসটা স্যার হচ্ছে সামনে নিয়ে গেলাম, বাকি আছে কত? ই টু দি পাওয়ার -z ইনটু হচ্ছে dz।
এবার চিন্তা করো, আমি বলছিলাম যে আপার লিমিটে সবসময় কি থাকবে, বড় ভ্যালু থাকবে। তো এখানে বড় ভ্যালু হচ্ছে নিচে, চেঞ্জ করার জন্য একটা অ্যাডিশনাল মাইনাস আসবে, সেই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস। তাহলে লিখবো 0 to ইনফিনিটি, লিমিট চেঞ্জ করে দিলাম। আর -1 টু দি পাওয়ার n তো কনস্ট্যান্ট, এটাকে সামনে দিয়ে দাও, -1 টু দি পাওয়ার n হচ্ছে কনস্ট্যান্ট, সামনে দিয়ে দাও। তাহলে এবার লিখতে পারি এখানে ই, এই যে এই রাশি আর হচ্ছে এই রাশি, দুইটা ই ইনভার্সের রাশি। তাহলে একটা ই নিলে কত হবে, -mz - z, আর বাকি আছে কত, z টু দি পাওয়ার n ইনটু হচ্ছে dz। তো বাকি অংশটা খুবই সহজ, বাকি অংশটা আমরা শুধু হচ্ছে ব্যালেন্স করব। তো দেখো কিভাবে ব্যালেন্স করি, এই লাইনগুলো মুছে দিচ্ছি, এগুলোর প্রয়োজন নাই। দেখো পরের লাইনটা হচ্ছে -1 টু দি পাওয়ার কত n, এই -1 টু দি পাওয়ার n, এখানে হচ্ছে 0 টু ইনফিনিটি, এখানে ই টু দি পাওয়ার -জেডটা তুমি কমন নাও, তাহলে জেডটা কমন নিলে হবে m+1, আর এখানে হচ্ছে z টু দি পাওয়ার n ইনটু হচ্ছে dz। বাকিটা হচ্ছে কত, -1 টু দি পাওয়ার n, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, এই সূত্রের মতো করে সাজাই লিখবো। তাহলে এই অঙ্কটা কোন চলকের রেসপেক্টে আছে, জেড চলকের রেসপেক্টে আছে। তাহলে এখানে লিখলাম -m+1 ইনটু হচ্ছে z টু দি পাওয়ার n+1 -1 ইনটু হচ্ছে dz। এখন বাকিটুকু সব আগের মতো করেই, তোমাদেরকে তো বলেছিলাম একটু আগে, দেখো বাকি সবগুলো আগের মতো। এই যে এই ভ্যালুটা এই সূত্রের সাথে কম্পেয়ার করলে -k ইনটু x, তাহলে এটা হচ্ছে আমাদের k, এটা হচ্ছে আমাদের কত, n। তাহলে সূত্র বলতেছে কি, যে -1 টু দি পাওয়ার n, সূত্র বলতেছে কত, গামা n। তাহলে n বলতে কত আছে, n+1, দ্যাট মিন্স গামা n+1 ডিভাইড বাই k টু দি পাওয়ার n। k বলতে কত আছে এখানে, m+1। অঙ্কটা কিন্তু জেড চলকের রেসপেক্টে, এটা হয়তো x চলকের রেসপেক্টে, কোনো ব্যাপার না, ফর্মুলা তো একই। তাহলে k বলতে আছে কতটুকু, k বলতে আছে হচ্ছে m+1, আর n বলতে আছে উপরে n+1। এই যে প্রুভড। বুঝতে পারলাম? তো মূল ফ্যাক্টরটা আসলে এইখানে, এটা হচ্ছে মূল বিষয়টা মনে রাখতে হবে। হ্যাঁ, ln x থাকলে ধরবো -z, আর ln 1/x থাকলে ধরবো শুধু z। ধরলে আমাদের ফাংশনটা ইনভার্স z আকারে আসবে। আর ইনভার্স জেডটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কেন, গামা ফাংশনের রেসপেক্টের জন্য, ঠিক আছে, গামা ফাংশনে মিলানোর জন্য। ওকে, তো নেক্সট আমরা যাচ্ছি। তো আচ্ছা দেখো, এরপর হচ্ছে আমাদের থিওরেম 5, এটা হচ্ছে কুয়েটে আসছে। তো প্রুফ করতে বলতেছে গামা n ইকুয়ালস টু 2 ইনটু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার -x স্কয়ার x টু দি পাওয়ার টুয়াইস n - 1 ইনটু dx। অ্যাকচুয়ালি এটা একটা ফর্মুলা, যেহেতু থিওরেম এটাও একটা ফর্মুলা। তো গামা n এর ফর্মুলা আমরা জানি এইটা, তো এইটার রেসপেক্ট আমরা হচ্ছে এটা প্রুফ করার ট্রাই করব। ক্লিয়ার? তো দেখো আমরা জানি যে উই নো দ্যাট, যেহেতু অঙ্কটা কোন চলকের রেসপেক্টে দেওয়া আছে, x চলকের রেসপেক্টে দেওয়া আছে, তাই আমি একটা গামা n ফাংশন কনসিডার করতেছি y চলকের রেসপেক্টে। তাহলে আমরা জানি সূত্র কি বলতো, 0 টু ইনফিনিটি ই ইনভার্স y টু দি পাওয়ার n-1 ইনটু হচ্ছে dy। এটা হচ্ছে y চলকের রেসপেক্টে গামা n এর ফাংশন। y চলকের রেসপেক্টে দিলাম এই জন্য কারণ প্রশ্নটা কোন চলকের রেসপেক্টে দেওয়া, x চলকের রেসপেক্টে দেওয়া। তুমি চাইলে এটাকে z চলকের রেসপেক্টও নিতে পারতা, কোনো ব্যাপার না, তোমার ইচ্ছার বিষয়। তো এখন দেখো এটার সাথে কম্পেয়ার করো, এখানে y, তাহলে এখানে y ভ্যালুটা কত আছে, y ভ্যালুটা আছে হচ্ছে x স্কয়ার, n এর ভ্যালু হচ্ছে 2n, বাট আমি y ইকুয়ালস টু x স্কয়ার যেহেতু আছে, আমি এটার সাথে কম্পেয়ার করে কাজটা শেষ করতে পারবো। আমি ধরে নিচ্ছি লেট y ইকুয়ালস টু কত, x স্কয়ার, কারণ এখানে y আর হচ্ছে এখানে x স্কয়ার। তাহলে বলো y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, dy, আর x স্কয়ার কে করলে কত হবে, 2x আর হচ্ছে dx। তো লিমিট বসিয়ে দাও। দেখো তোমার ছিল হচ্ছে y চলক, তুমি যাবা হচ্ছে x চলকে, তাহলে y আর হচ্ছে x। ক্লিয়ার? তো দেখো তুমি যদি y এর মান 0 বসাও তাহলে x এর মান 0ই আসবে, y এর মান 0 হলে x এর মান 0। আর y এর মান তুমি যদি ইনফিনিটিভ বসাও x এর মানও ইনফিনিটিভ আসবে, y এর মান ইনফিনিটিভ হলে x এর মানও অ্যাকচুয়ালি কি হবে, ইনফিনিটিভ হবে। তাহলে সবগুলো ভ্যালু বসিয়ে দাও, 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস, বলো y বলতে কত ছিল, x স্কয়ার, তাহলে y এর ভ্যালু এখানে বসিয়ে দাও হচ্ছে x স্কয়ার টু দি পাওয়ার n-1, আর হচ্ছে dy, এর ভ্যালু কত, 2x আর হচ্ছে dx। তাহলে কনস্ট্যান্ট খুঁজে বের করো, এই কনস্ট্যান্ট হচ্ছে 2, এটাকে সামনে দিয়ে দাও, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার -x স্কয়ার, আর x 2 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে 2n - 2 ইনটু x dx।
তাহলে লিখতে পারি 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন চিন্তা করো, এখানে এক্স নিলাম, তাহলে এখানে আছে 2n মাইনাস টু আর এখানে আছে 1, তাহলে এগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে না? তো লিখতে পারি 2n মাইনাস টু প্লাস 1 ইন্টু হচ্ছে ডিএক্স। তো সরাসরি তাহলে পরের লাইনটা আমি এখানে লিখতে পারি, এই লাইনটা মুছে দিচ্ছি। পরের লাইনটা এখানে লিখতে পারি যে 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার, এখানে মাইনাস টু থেকে যদি প্লাস 1 বিয়োগ করি তাহলে হবে মাইনাস 1, তাহলে লিখতে পারি 2n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডিএক্স। এই তো আমার থিওরিটা প্রুফ হয়ে গেল। আমার তো অ্যাকচুয়ালি ভ্যালুটা এটাই চাচ্ছে, এটাই তো আমার ভ্যালুটা চাচ্ছে, যে গামা এন এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 0 টু ইনফিনিটিভ ই ইনভার্স এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার টুয়াইস এন মাইনাস 1 ইন্টু ডিএক্স। এই তো প্রুফ হয়ে গেল। তো আমি যাচ্ছি হচ্ছে পরের অঙ্কে, কেমন? তো ঠিক আছে, এবার চলে আসলাম হচ্ছে এক্সাম্পল 6, আমাদের নেক্সট অঙ্ক। তো দেখো কি বলতেছে, বাম পক্ষ হচ্ছে 0 টু 1 এক্স ডিভাইড বাই লন এক্স, উপরে পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু ডিএক্স, আর বাকিটুকু হচ্ছে এটা আমাদেরকে আসলে বের করতে হবে। তো আমি কিন্তু তোমাদেরকে বলে রাখছিলাম, একটু আগে বলছি যে এই ধরনের অঙ্ক থাকলে লন এক্স থাকলে ধরবো মাইনাস জেড, আর যদি লন 1/x থাকে তাহলে ধরবো হচ্ছে জেড। ব্যাখ্যাগুলো কিন্তু আগের অঙ্কগুলোতে দিয়েছি। তো আমি সরাসরি ইন্টিগ্রেশনে চলে যাচ্ছি। ইন্টিগ্রেশন বলতেছে 0 টু 1 এক্স বাই হচ্ছে লন এক্স, উপরে পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে ডিএক্স। তো যেহেতু অঙ্কের মধ্যে লন এক্স আছে, ধরে নিচ্ছি লেট লন এক্স ইকুয়ালস টু মাইনাস জেড। ই বেজ নিলাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড, দ্যাট মিনস ই টু দি পাওয়ার লন এক্স এর ভ্যালু কত, এটা হচ্ছে আবার এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু কত বলতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস জেড। তাহলে ডিএক্স ইকুয়ালস টু কত, মাইনাস ই ইনভার্স জেড আর হচ্ছে ডিজেড। ক্লিয়ার? এখন আসবে ভ্যালু বসানোর চিন্তা ভাবনা। তো ভ্যালু বসাই দিচ্ছি। অঙ্কটা ছিল এক্স চলকে, যাচ্ছি জেড চলকে, তাহলে এখানে এক্স আর হচ্ছে জেড এর ইউজ হবে। এখন চিন্তা করো, তুমি এখানে ভাবো এই যে এক্স এর মান, হ্যাঁ, তুমি যদি এক্স এর মান 0 বসাও তাহলে লন জিরোর মান কত, আমরা জানি এক্স এর মান 0 বসালে লন জিরো মান হবে ইনফিনিটিভ। তাই বলতে পারি এক্স এর মান যখন 0 তখন জেড এর মান হচ্ছে ইনফিনিটিভ। এক্স এর মান তুমি এখানে বসাও, তাহলে বসালে লন 1 এর মান কত, লন 1 এর মান হচ্ছে 0, তাহলে এক্স এর মান যখন 1 তখন জেড এর মান হচ্ছে 0। সবগুলো ভ্যালু বসিয়ে দাও। যখন 1 এর জায়গায় আসবে 0, 0 এর জায়গায় আসবে কত, ইনফিনিটিভ। বলো এক্স এর জায়গায় কত আসবে, এক্স এর ভ্যালু হচ্ছে ই ইনভার্স জেড। লন এক্স এর জায়গায় কত আসবে, মাইনাস জেড। লন এক্স এর জায়গায় আসবে কত, মাইনাস জেড, তার উপরে কত, 1/3। বুঝতে পারলাম? ডিএক্স, ডিএক্স কত আসে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু হচ্ছে ডিজেড। তাহলে ঠান্ডা মাথায় ভাবো, এই মাইনাসটা চলে আসবে কোথায়, সামনে, এই মাইনাসটাকে সামনেই দিলাম, এখানে 0 থেকে ইনফিনিটিভ। ক্লিয়ার? এখানে কত আছে বলো তো, এইভাবে ভাবো যে ই টু দি পাওয়ার, এইভাবে চিন্তা করো যে উপরে আছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস z/3, নিচে আছে কত, নিচে আছে হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার 1/3। এইভাবে চিন্তা করো, উপরে ই টু দি পাওয়ার মাইনাস জেড এর সাথে 1/3টা গুণ করে দিলাম, এই যে মাইনাস z/3, এই মাইনাস জেড তো রাখলাম, এই মাইনাস জেড এর উপরেও পাওয়ার উপরে কত আছে, 1/3 আছে, তাহলে মাইনাস জেড টু দি পাওয়ার 1/3। এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম, আর বাকি আছে কত এখানে, ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু হচ্ছে ডিজেড। আশা করি লাইনটা বুঝতে পারলাম। তো এখন তুমি ভাবো, ভালো করে চিন্তা করে দেখো যে এখানে কি করতে হবে, লিমিট চেঞ্জ করতে হবে, কারণ এখানে আপার লিমিটটা ছোট, লোয়ার লিমিটটা বড়। তো লিমিট চেঞ্জ করলে কি হবে, একটা অ্যাডিশনাল মাইনাস আসবে, আসবে না? তাহলে আমি বলতে পারি যে এই মাইনাসে মাইনাসে কত হয়ে গেল, প্লাস হয়ে গেল ইনফিনিটি টু 0। এবার এখানে চিন্তা করো, এখানে মাইনাস আছে না, এখানটা মাইনাস আছে, তাহলে মাইনাস মানে হচ্ছে এখানে -1 আছে, -1 এর উপরে পাওয়ার কত আছে, 1/3। তাহলে আমি একবারে লিখলাম -1 টু দি পাওয়ার 1/3, মানে এখান থেকে মাইনাসটা বের করে নিয়ে আসলাম। আর এখানে চিন্তা করো, উপরে ই এর উপরে, ই এর উপরে আছে -z/3, আর এখানে কত আছে, -z। তাহলে তুমি একটা কাজ করো, একটা ই নিলে এই দুইটা পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি -z/3 আর হচ্ছে -z ডিভাইড বাই বাকি আছে কত, বাকি আছে z টু দি পাওয়ার 1/3 ইন্টু হচ্ছে dz। এই ভ্যালুটা বাকি ছিল z টু দি পাওয়ার 1/3। তো এবার সবগুলো হচ্ছে আমি একবার উপরে লিখে দিচ্ছি, সুবিধার্থে আমি একবার উপরে লিখতেছি, দেখো। আচ্ছা, তো এখন চিন্তা করো, এই -1/3 হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে তুমি সামনে নিয়ে আসো, -1 টু দি পাওয়ার 1/3 কনস্ট্যান্টকে সামনে নিয়ে আসো, 0 টু ইনফিনিটিভ। এখন তুমি এখান থেকে এই ই থেকে তুমি মাইনাস জেডটা কমন নাও, তাহলে মাইনাস জেড কমন নিলে কি হবে, 1/3, মাইনাস জেড তো কমন নিচ্ছি, তাহলে এখানে কত হবে,
1/3 প্লাস হচ্ছে 1, এই যে মাইনাসের কমন গেলে এখানে থাকবে 1/3, মাইনাসের কমন গেলে এখানে হবে 1, সেই 1টা হচ্ছে প্লাস 1। জেড টু দি পাওয়ার 1/3 কে উপরে উঠাই দাও, তাহলে কত হবে জেড টু দি পাওয়ার -1/3 ইন্টু হচ্ছে ডিজেড। তো এবার এই ভ্যালুগুলো নিচে মুছে দিচ্ছি, এগুলোর প্রয়োজন নাই। আচ্ছা, তো পরের লাইনে যাচ্ছি, -1 টু দি পাওয়ার হচ্ছে 1/3 0 থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস জেড। এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে 3 3 একে 3, তাহলে এখানে কত হবে 4/3। জেড টু দি পাওয়ার কত হবে -1/3 ইন্টু হচ্ছে ডিজেড। ক্লিয়ার? এখন সূত্র মিলাইতে হবে। দেখো সূত্র মেলানোর জন্য এখানে জেড উপরে আছে কত -1/3, এখানে চলকটা ছিল এক্স, এক্স এর উপরে কত হবে n-1, n-1। তাহলে এই -1/3 কে তোমাকে এমন ভাবে লিখতে হবে যেন n-1 হয়। তো এই জন্য আমি কি বুদ্ধি শিখেছিলাম, তুমি -1/3 কে এই n-1 আকারে লিখবা। তাহলে তুমি লিখো n-1 ইকুয়ালস টু কত -1/3, এটা লিখো। তাহলে n ইকুয়ালস টু কত হবে 1 মাইনাস এত, তাহলে 3 লসাগু 3 - 1। তাহলে আমি বলো n এর মানটা কত পেয়ে গেলাম 2/3, n এর মানটা কত পেয়ে গেলাম 2/3। এখন এখানে বসাই দিব, তাহলে -1 টু দি পাওয়ার 1/3 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার -4/3 কে আগে লিখতেছি, জেডটাকে পরে লিখলাম, জেড টু দি পাওয়ার বলো -1/3 এর ভ্যালু কত ছিল n-1, তাহলে n এর মানটা কত পাইছি 2/3, তাহলে এখানে n এর জায়গায় বসাও 2/3 - 1, লিখো 2/3 - 1 ইন্টু হচ্ছে ডিজেড। এখন তুমি মিলাই দেখো 2/3 - 1 বিয়োগ করলে -1/3 পাওয়া যায়, কেন 3 লসাগু 2 - 3, তাহলে -1/3, এই যে -1/3 মিলছে, ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করবা। তাহলে এবার এখানে লিখতে পারি -1 টু দি পাওয়ার কত 1/3। এখন সূত্রের সাথে মিলাও, এই এই ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে আছে, এই ইন্টিগ্রেশন আছে জেড জেড চলকের রেসপেক্টে। তাহলে ই টু দি পাওয়ার - k ইন্টু জেড, কে এর মান কত আছে 4/3, এই হচ্ছে কে এর মান। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে কে এর মান, আর জেড টু দি পাওয়ার n-1, n বলতে কত আছে 2/3, তাহলে সরাসরি বলতে পারি কত গামা 2/3, এই হচ্ছে দেখো গামা 2/3। নিচে হচ্ছে কত কে টু দি পাওয়ার n, তাহলে কে এর মান আছে কত 4/3, আর উপরে n বলতে আছে কত, n বলতে আছে হচ্ছে 2/3, এই হচ্ছে 2/3। এই তো প্রুভড বা অ্যান্সার হয়ে গেল। কেমন? তো আশা করি এই ধরনের যে কোনো জটিল অঙ্ক তোমরা ইনশাল্লাহ পারবে। এটা হচ্ছে লেকচার 2, আমি সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা আসলে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।